গাজা যুদ্ধবিরতির আনন্দের রেশ কাটতে না কাটতেই এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে ইতোমধ্যেই শঙ্কা তৈরি হয়েছে। হামাস যদি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি না মানে তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি পরিকল্পনা ভেস্তে গেলে হামাসকে পরাজিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার আইডিএফ এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিটি ইসরায়েল ও হামাস উভয় পক্ষই মেনে নিয়েছিল। এই চুক্তি অনুযায়ী সব জিম্মিকে মুক্ত করতে হবে এবং হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। গত 13 অক্টোবর পর্যন্ত সব জীবিত জিম্মিকে ফেরত পাঠানো হয়েছে। এরপর কয়েকদিনে আরো 8 জন মৃত জিম্মির দেহ উদ্ধার করা হয়। তবে চুক্তি মানছে না হামাস, বরং গাজায় একের পর এক ফাঁসির ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেন, যদি হামাস চুক্তি না মানে তাহলে তাদের সামরিকভাবে পরাজিত করতে হবে। সেই অনুযায়ী আইডিএফকে এখনই প্রস্তুতি নিতে হবে। গাজা সীমান্তবর্তী এলাকায় হাজারো বাসিন্দার প্রতিনিধিত্বকারী গাজা বর্ডার কমিউনিটিস ফোরাম প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়েছে। তারা বলছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন হুমকি পুরোপুরি দূর হবে। বিবৃতিতে আরো বলা হয়, মৃত বা জীবিত সব জিম্মি ফেলেও হুমকি শেষ হয়নি। যতদিন না এই হুমকি সীমান্তবর্তী সব বাসিন্দাদের উপর থেকে সরে যাচ্ছে, আমাদের যুদ্ধ শেষ নয়। আমরা আর চুপ থাকবো না। গাজা যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহল একাধিক উদ্যোগ নিলেও বাস্তবতা বলছে যুদ্ধ এখনো শেষ হয়নি। চুক্তি কার্যকর না হলে আবার শুরু হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আর সেই প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে এখনই তৈরি থাকার বার্তা দিল ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে তৈরি, যেখানে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল দুই পক্ষই সম্মত হয়েছিল। জীবিত জিম্মিরা 13 অক্টোবর পর্যন্ত বাড়ি ফিরেছে। পরে 8 জন মৃত জিম্মির দেহও ফেরত এসেছে, কিন্তু হামাস এখনো নিরস্ত্র হয়নি। কাটজ বলেছে, যদি হামাস চুক্তি ভঙ্গ করে আইডিএফকে অপারেশনাল পরিকল্পনা, গোয়েন্দা প্রস্তুতি ও লজিস্টিক সহ পূর্ণাঙ্গ কৌশল তৈরি করতে হবে। উপকূলীয় ও শহুরে সিমুলেশন সহ বিভিন্ন পরিস্থিতির পরিকল্পনা থাকতে হবে, যাতে নাগরিক নিরাপত্তা বিবেচনা করা যায়। তিনি নিরাপত্তা পরিষদের কাছে বিকল্প কৌশল দ্রুত উপস্থাপনের কথাও বলেছেন। গাজা সীমান্তবর্তী প্রতিনিধি দল গাজা বর্ডার কমিউনিটিস ফোরাম বলছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে থাকা সব ধরনের হুমকি দূর হবে। জিম্মি ফিরে গেলেও পার্শ্ববর্তী মানুষের নিরাপত্তা না থাকলে শান্তি স্থায়ী হবে না। গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহে বড় ভোগান্তি দেখা দিয়েছে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা জিম্মিদের নিরাপদ মুক্তি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দাবি করছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে 3টি অবস্থান দেখা যেতে পারে: কূটনৈতিক সমাধান, সীমিত লক্ষ্যভিত্তিক অভিযান বাড়ানো, অথবা বিস্তৃত স্থল অভিযান। প্রতিটি ক্ষেত্রে নিরীহ জনগণের ক্ষতি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার উচ্চ ঝুঁকি থাকে। ভারতের প্রচারণায় এবার মুখোমুখি পাকিস্তান আফগানিস্তান। সম্মুখ যুদ্ধে পাকিস্তানের সাথে হেরে যাবার ভয়ে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সবখানে। আর এই গুঞ্জনকে সত্যি ধরে নেবার যথেষ্ট কারণের সৃষ্টি করেছে ভারত। ভারত এতদিন ধরে যাদেরকে মুসলিম জঙ্গি বলে আসছিল, আজ তারাই হয়ে উঠেছে পরম বন্ধু, যা আন্তর্জাতিক রাজনীতিতে সংশয়ের জন্ম দিচ্ছে। 2 দশক ধরে যে সম্পর্ক গড়ে উঠেছিল রক্ত, রাজনীতি আর ধর্মের সংমিশ্রণে, আজ সেটি ছিন্ন ভিন্ন। পাকিস্তানের যুদ্ধবিমান যখন প্রথমবারের মতো কাবুলে হামলা চালায়, তখন স্পষ্ট হয়ে যায় তালেবান আর পাকিস্তানের বন্ধুত্বের যুগ শেষের পথে। আর কাবুলকে জবাব দেয়া মানে ভারতকেই জবাব দেয়া।
2021 সালে কাবুলে তালেবান সরকারের ক্ষমতায় ফেরা পাকিস্তানের জন্য ছিল এক বড় জয়। ইসলামাবাদ ভেবেছিল এটি হবে এক বন্ধুত্বপূর্ণ সরকার যা সীমান্তে শান্তি আনবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। 2021 সাল থেকে পাকিস্তান জুড়ে হামলার মাত্রা বেড়েছে অদ্ভুতপূর্বভাবে। 2025 সালে প্রথম 9 মাসেই নিহত হয়েছেন 2400 জনেরও বেশি মানুষ। এই হামলাগুলো দায় পাকিস্তান দিচ্ছে পাকিস্তানি তালেবান বা টিটিপির ওপর, যাদের নেতারা এখন আফগানিস্তানে অবস্থান করছে। ইসলামাবাদের আশা ছিল তালেবান ক্ষমতায় এলে টিটিপি দেশ ছাড়বে, কিন্তু তারা বরং আরও সংগঠিত হয়েছে। তাদের দাবি সীমান্তবর্তী এলাকাগুলোতে আবার ইসলামী আইন ফিরিয়ে আনা। অন্যদিকে তালেবান বলছে টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। যদিও 2022 সালে তারা মধ্যস্থতা করেছিল, কিন্তু সেই শান্তি আলোচনা ভেঙে যায় দ্রুতই। বর্তমানে আফগানিস্তানে অর্থনীতি ভঙ্গুর, আন্তর্জাতিক সাহায্য বন্ধ, জনগণ ক্ষুধায় জর্জরিত। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে নতুন সংঘাত তাদের জন্য ভয়াবহ হতে পারে। তবু উভয় পক্ষ থেকে নিজেদের অবস্থানে অনড়। পাকিস্তান তালেবান সরকারকে রেজিম বলে আখ্যা দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে আরও হামলার। অন্যদিকে তালেবান বলছে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে ISI এর সমর্থিত যোদ্ধারা আশ্রয় পাচ্ছে। ভূরাজনৈতিক বাস্তবতা হলো পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী, কিন্তু আফগানিস্তানও নির্ভর করে পাকিস্তানের বাণিজ্য পথের ওপর। যুদ্ধ উভয়েরই ক্ষতি ডেকে আনবে। যদি তালেবানের সর্বোচ্চ নেতা হিবতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের বিরুদ্ধে ফতোয়া দেন, তা পাকিস্তানের ভেতরেই ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ মুসলিম দেশ যেমন কাতার ও সৌদি আরব এই টানাপোড়েনে মধ্যস্থতা করতে পারে। ইতিমধ্যে কাতার ও সৌদি হস্তক্ষেপের তালেবানি পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ বন্ধ রেখেছে। দুই দেশই জানে আরেকটি যুদ্ধ মানে অর্থনীতি, সমাজ ও মানবিকতার আরও ধ্বংস। কিন্তু যতদিন পর্যন্ত পারস্পরিক অবিশ্বাস ও অহংকারের দেয়াল ভাঙবে না, ততদিন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে শান্তির আলো দেখা যাবে না। ইউরোপের আকাশে ড্রোনের উড়ান বৃদ্ধি পাওয়ার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সতর্কবার্তা দিয়েছেন, যে কোনো আগ্রাসনের মোকাবেলায় রাশিয়া কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়া দিবে। ন্যাটোর বিভিন্ন দেশ ইতোমধ্যেই উদ্বিগ্ন। পোল্যান্ডে ন্যাটো শক্তিশালী জেটস ড্রোন ধ্বংস করেছে। এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও লাভরভ জানিয়েছেন রাশিয়ার কোনো বিমান এস্তোনিয়ার আকাশে প্রবেশ করেনি। পোল্যান্ডের ড্রোন প্রবেশ কেবল ইউক্রেনীয় সিগন্যাল জ্যামিং এর কারণে পথভ্রষ্ট হয়েছে। এ বিষয়ে বেলারুশ তাদের সহমত প্রকাশ করেছে। লাভরভ আরও বলেছেন ইউরোপ বা ন্যাটোর কোনো দেশের উপর হামলা চালানোর ইচ্ছে নেই মস্কোর, তবে রাশিয়ার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। ডেনমার্কে সাম্প্রতিক সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর ড্রোন লক্ষ্য করা গেছে। স্কোয়াড্রপ এয়ারবেস এবং জুটল্যান্ড ড্রাগুন রেজিমেন্ট এলাকায় ড্রোন দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলোতেও একই ঘটনা রিপোর্ট করা হয়েছে। নরওয়ে, জার্মানি ও লিথুয়ানিয়াতেও ড্রোন কর্মকাণ্ডের রিপোর্ট পাওয়া গেছে, যা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হুমেলগার্ড ড্রোন অভিযানকে ভয় ও বিভাজন ছড়ানোর চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি নতুন আইন প্রণয়নেরও প্রতিশ্রুতি দিয়েছেন, যা অবকাঠামো পরিচালকদের ড্রোনকে ধ্বংস করার ক্ষমতা দেবে। এটি আগের হাইব্রিড আক্রমণ এবং বিমানবন্দর সাময়িক বন্ধের ঘটনার পরিপূরক। ইউরোপীয় কর্মকর্তারা অভিযোগ করছেন মস্কো হাইব্রিড আক্রমণের মাধ্যমে মহাদেশের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা পরীক্ষা করছে। প্রতিক্রিয়ায় দেশগুলো মহাদেশব্যাপী ড্রোন ওয়াল নির্মাণের পরিকল্পনা করছে। পোল্যান্ড ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে যুক্ত ড্রোন ধ্বংস করেছে এবং তাদের সামরিক ক্ষমতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। ভূমিকা আরো জটিল হয়েছে যখন রাশিয়া ফ্রান্সের রাষ্ট্রদূতকে বলেছেন রাশিয়ার বিমান ধ্বংস করলে তা যুদ্ধের সমতুল্য হবে। একদিন আগে লাভরভ অভিযোগ করেছেন ন্যাটো মস্কোর বিরুদ্ধে বাস্তব যুদ্ধ চালাচ্ছে এবং ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িত।
ফেব্রুয়ারি 2022 সাল থেকে রাশিয়ার একপাক্ষিক আক্রমণ ইউক্রেনে শুরু হয় এবং তা শেষ হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের শান্তি চুক্তি প্রভাব সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং রাশিয়া তাদের হামলা আরও বাড়িয়েছে। রাশিয়ার সতর্কবার্তার পর ইউরোপের আকাশসীমা পরীক্ষা এবং ড্রোন অনুপ্রবেশের সক্ষমতা সব মিলিয়ে ন্যাটো রাশিয়া উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্বের নজর এখন ন্যাটো রাশিয়া দ্বন্দ্বের দিকে। ড্রোন হামলা, সিগন্যাল জ্যামিং এবং প্রতিক্রিয়া সবই যুদ্ধের নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার প্রতি রাশিয়ার চ্যালেঞ্জ আরও দীর্ঘমেয়াদী উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আবারও ইসরায়েলকে গাজায় হামলা চালানোর অনুমতি দিতে পারেন ট্রাম্প। এমনকি নেতানিয়াহু বারবার ট্রাম্পকে অনুরোধ করছেন ফের গাজায় ভয়াবহ আক্রমণ করার জন্য, কিন্তু এখনো ট্রাম্প সায় দেননি। এটা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের তর্ক হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সময় তিনি ইসরায়েলকে সবুজ সংকেত দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায় তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন। সিএনএনকে তিনি বলেছেন, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন। ট্রাম্প একটি সংক্ষিপ্ত ফোনালাপে বলেন, হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে। এর আগে ইসরায়েল হামাসকে অভিযুক্ত করে বলে তারা গাজা যুদ্ধ বন্ধের জন্য করা চুক্তি মানছে না। ইসরায়েলের অভিযোগ, হামাস জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত মানছে না। এতে ইসরায়েলে ক্ষোভ বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে গাজায় মানবিক সহায়তার সরবরাহ কমানো বা বিলম্বিত হতে পারে, কারণ খুব কম সংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস। হামাস বলেছে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে ইসরায়েলের অভিযোগের পরও এ পর্যন্ত শান্তি চুক্তি টিকে আছে। ট্রাম্প ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছে, ইসরায়েল যখন প্রকাশ্যে এ চুক্তি মেনে নেবে তখন 72 ঘন্টার মধ্যে সব জিম্মিকে জীবিত এবং মৃত ফেরত পাঠানো হবে। বুধবার সকাল পর্যন্ত 20 জন জীবিত ইসরায়েলি জিম্মির সবাই দেশে ফিরেছেন, আর হামাস 8টি মরদেহ হস্তান্তর করেছে। এর মধ্যে 4টি হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার রাতে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে মরদেহগুলোর মধ্যে একটি কোনো ইসরায়েলি জিম্মির নয়। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে বলেছে সন্ধ্যায় আরও 5টি মরদেহ ফেরত আসতে পারে। ট্রাম্প বলেছেন জীবিত জিম্মিদের উদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ ছিল। সিএনএনের সঙ্গে ট্রাম্পের আলাপের পর জ্যেষ্ঠ 2 মার্কিন উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মৃত জিম্মিদের সবার দেহ না দিয়ে চুক্তির শর্ত ভাঙছে। তারা বলেন যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে হামাসের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে অবশিষ্ট মরদেহ উদ্ধার ও ফেরত দেওয়ার সব চেষ্টা করা হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র ওই মরদেহগুলো খুঁজছে। অনেক ক্ষেত্রে মরদেহ ভবন বা স্থাপনার ধ্বংসাবশেষের নিচে থাকতে পারে। এদিকে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী মুক্তির পর গাজায় হামাস ও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘাত শুরু হয়েছে। ট্রাম্প আগেই সতর্ক করে বলেছেন হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, না হলে বল প্রয়োগে অস্ত্র সমর্পণ করানো হবে। তার 20 দফা পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে হামাস গাজার শাসনে কোনো ভূমিকা রাখবে না। উপত্যকাটি সামরিকীকরণ মুক্ত করা হবে এবং স্বাধীন পর্যবেক্ষক সংস্থার অধীন থাকবে। তবে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে আরও কাজ বাকি আছে এবং জিম্মি বন্দি মুক্তি চুক্তি ওই পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। ট্রাম্প সিএনএনকে বলেছেন এ মুহূর্তে হামাস গাজায় গিয়ে সহিংস গোষ্ঠীগুলোকে সরাচ্ছে। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় হামাস নির্দোষ ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিচ্ছে কিনা। জবাবে তিনি বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি, আমরা তা জানতে পারবো। এটি শুধু গ্যাং নাও হতে পারে। শান্তি পরিকল্পনা 6ষ্ঠ ধারা বলছে সব জিম্মি ফেরত আসার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেবেন ও অস্ত্র ছাড়বেন তাদের ক্ষমা করা হবে। যারা গাজা ছাড়তে চান তাদের নিরাপদ পথ দেওয়া হবে।
সিএনএন প্রশ্ন করেছিল, হামাস অস্ত্র পরিত্যাগ করতে না চাইলে কি হবে? ট্রাম্প বলেন, আমি ভাবছি, যখন আমি বলবো ইসরায়েল দ্রুতই সড়কে ফিরবে, গাজায় আবার অভিযান শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহু যুদ্ধ শুরু করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের থামিয়েছি। এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার তর্ক হয়েছে। ট্রাম্প তবু দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী, বিশেষ করে যখন এই অঞ্চলের অন্যান্য দেশের এই বিষয়ে শক্ত সমর্থন রয়েছে। ট্রাম্প বলেন, এ যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে 59টি দেশ যুক্ত। আমরা এর আগে এমন কিছু দেখিনি। তারা আব্রাহাম চুক্তির অংশ হতে চায়। এখন ইরান আর কোনো সমস্যা নয়। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মিশরের প্রস্তাবিত নিরাপত্তা বাহিনী কি শান্তি ফেরাবে, নাকি হামাসের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়বে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে কায়রো। প্রস্তাবে প্রাথমিকভাবে 1000 নিরাপত্তা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে মিশর বা জর্ডানে। ধাপে ধাপে এই বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে 10,000 করা হবে। তাদের দায়িত্ব হবে গাজায় স্থিতিশীলতা ফেরানো এবং যুদ্ধবিরতির পর নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই পরিকল্পনায় আপত্তি জানাতে পারে। বিশেষ করে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের যে কোনো সশস্ত্র উপস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তিকর হতে পারে। তারা বরং নিরস্ত্রীকরণের উপর জোর দিচ্ছে। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ছিল সব জিম্মি জীবিত ও মৃত ফেরত আনা। দ্বিতীয় ধাপে রয়েছে যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা, আরব তত্ত্বাবধানে নিরাপত্তা পরিচালনা এবং হামাসের ধাপে ধাপে নিরস্ত্রীকরণ। এই ধাপে আরব নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করার কথাও উঠেছে। তবে অনেক আরব দেশ এই উদ্যোগে সরাসরি যুক্ত হতে নারাজ। তারা মনে করছে এতে তারা গাজায় দখলদার শক্তি হিসেবে চিহ্নিত হতে পারে। তাই এই প্রস্তাব বাস্তবায়নে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। রাফা সীমান্ত আবার চালুর বিষয়টিও অনিশ্চিত হয়ে আছে। চুক্তি অনুযায়ী এটি চালু হওয়ার কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। ইসরায়েল বলছে, সীমান্ত বন্ধ রাখার মাধ্যমে তারা এখনো জিম্মিদের মরদেহ ফেরত আনার বিষয়ে কৌশলগত সুবিধা পাচ্ছে। এখন পর্যন্ত হামাস 60টি মৃতদেহ ফেরত দিয়েছে, যার মধ্যে পরবর্তীতে একটি মৃতদেহকে ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়। এর বিপরীতে ইসরায়েল 3 জন নিহত জিম্মির বিনিময়ে 45টি ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। মানবিক সহায়তা অবশ্য চালু আছে। প্রতিদিন গাজার কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রায় 600 ট্রাক ত্রাণ সামগ্রী প্রবেশ করছে। চুক্তি অনুযায়ী এই সহায়তা অব্যাহত রয়েছে। আরেক দফা জিম্মির মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। মিশর ও তুরস্কের উদ্ধারকারী দল ইসরায়েলের দেওয়া স্থানাঙ্ক অনুযায়ী এখনো মরদেহ খুঁজে চলেছে। তবে আলোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা ও শাসন ব্যবস্থা চূড়ান্ত করতে এখনো সময় লাগবে। গাজা নিয়ে আলোচনার অগ্রগতি হচ্ছে, কিন্তু চূড়ান্ত সমাধান এখনো অনেক দূরে। মিশরের নেতৃত্বে গাজা নিরাপত্তা নিশ্চিতের নতুন প্রস্তাব সামনে এলেও বাস্তবায়ন নিয়ে রয়েছে অনেক জটিলতা। ট্রাম্পের পরিকল্পনায় পরবর্তী ধাপ গাজার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখা যাক সামনে কি হয়।